আজকে আমরা কথা বলবো এমন একটা পোর্টফোলিও বানানোর ব্যাপারে যেটা কিন্তু যে কোনো অর্থনৈতিক ঝড়ঝাপটা সামলে নিতে পারবে। তবে আলোচনার শুরুতেই একটা খুব জরুরি প্রশ্ন, তাই না? এই যে সবকিছুর দাম হুহু করে বাড়ছে, এই সময়ে আমাদের জমানো টাকাকে সুরক্ষিত রাখার সবচেয়ে ভালো উপায়টা কি হতে পারে? চলুন আজ এই ব্যাপারটারই গভীরে গিয়ে উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, যে কোনো বড় দালান বানানোর আগে তো তার ভিতটা মজবুত করতে হয়, তাই না? ঠিক সেইভাবেই একটা শক্তপোক্ত পোর্টফোলিও বানানোর আগে আমাদের ইনভেস্টিং বা বিনিয়োগ জিনিসটা আসলে কি, সেই বেসিক ধারণাটা একদম পরিষ্কার করে নেওয়া দরকার। একদম সহজ ভাষায় যদি বলে, বিনিয়োগ মানে হলো আজকের টাকাকে ভবিষ্যতের জন্য খাটানো। এর পেছনের মূল আইডিয়াটা হলো এই টাকাটা সময়ের সাথে সাথে বাড়বে। অনেকটা জানেন তো, একটা বীজ পুঁতে দিলে যেমন সেটা ধীরে ধীরে একটা বড় গাছ হয়ে ওঠে, ঠিক সেরকম। আর এই বিনিয়োগের লক্ষ্যটা কিন্তু সবার জন্য একরকম হয় না, একজনের এক রকম হতে পারে। যেমন কেউ হয়তো চান যে তার জমানো টাকাটা অন্তত সুরক্ষিত থাকুক, আবার কেউ চাইতে পারেন সেটার ভ্যালু বাড়ুক, আবার এমনও অনেকে আছেন যারা চান সেখান থেকে মাসে মাসে একটা ইনকাম আসুক। তো যার যার লক্ষ্যই কিন্তু ঠিক করে দেবে সে কোন পথে হাঁটবে। বেশ, তাহলে চলুন তো দেখা যাক বিনিয়োগের এই বিশাল জগতে আমাদের সামনে কি কি রাস্তা খোলা আছে। এর একটা ম্যাপ যদি আমরা দেখে নিই তাহলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। বিনিয়োগের এই দুনিয়াটাকে আমরা মোটা দাগে দুটো বড় ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে সেই সব জিনিস যা আমরা হাতে ধরতে পারি, ছুঁতে পারি, যেগুলোকে বলা হয় ফিজিক্যাল অ্যাসেট। আর অন্যদিকে আছে ফিনান্সিয়াল অ্যাসেট, যেগুলো আসলে কাগজ বা ডিজিটাল ফর্মে থাকে। যেমন ধরুন, ফিজিক্যাল অ্যাসেটের মধ্যে পড়ছে জমিজমা, বাড়িঘর বা ধরুন ওই চকচকের সোনা। আর ফিনান্সিয়াল অ্যাসেট বলতে আমরা কি বুঝি? কোম্পানির শেয়ার, সরকারি বন্ড বা মিউচুয়াল ফান্ডের ইউনিট। আর একটা কথা মাথায় রাখা দরকার, এই দুটো পথের ধরন, এদের ঝুঁকি সবই কিন্তু একদম আলাদা। আচ্ছা, এই সব তো গেল বিনিয়োগের কথা, কিন্তু এবার আসা যাক সেই আসল চ্যালেঞ্জকার কথায়। আমাদের জমানো টাকার সবচেয়ে বড় আর বলা যায় এক নীরব শত্রু, তার নাম হল মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আর ঠিক এই জন্যই যখনই অর্থনীতিতে একটা অনিশ্চয়তার হাওয়া বয়, তখন বিনিয়োগকারীরা এমন রাস্তা খোঁজেন যা তাদের টাকার পারচেজিং পাওয়ার বা কেনার ক্ষমতাটাকে অন্তত ধরে রাখতে পারে। ইনফ্লেশন জিনিসটা ঠিক উই পোকার মতো, বুঝলেন? এটা নিঃশব্দে আমাদের টাকার ভ্যালুটাকে ভেতর থেকে খেয়ে ফেলে। মানেটা কি? মানে হলো আজকের ১০০ টাকা দিয়ে যা যা কেনা যাচ্ছে, ১ বছর পরে ঠিক সেই জিনিসগুলো কিনতে কিন্তু আর ১০০ টাকায় হবে না। তাই এমন জায়গায় টাকাটা রাখা দরকার যার রিটার্ন এই ইনফ্লেশনের হারকে ছাপিয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো, এই মুদ্রাস্ফীতির মতো দৈত্যের সাথে লড়াইটা করবে কে? ঠিক এখানেই আমাদের গল্পের হিরোর মতো এন্ট্রি নেয় এক বহু পুরনো এবং বিশ্বস্ত বন্ধু, সোনা। এটা কিন্তু আজকের কথা নয়। যুগ যুগ ধরে যখনই অর্থনীতিতে কোনো বড়সড় টালমাটাল অবস্থা তৈরি হয়েছে, মানুষ কিন্তু শেষ পর্যন্ত এই সোনার উপরই ভরসা রেখেছে। এজন্যই তো একে বলা হয় একটা সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়। কিন্তু প্রশ্ন হল, সোনা কেন এতটা নির্ভরযোগ্য? আচ্ছা, এর কয়েকটা কারণ আছে। ১ নম্বর, এটা নিজের ভ্যালু বা মূল্যটা ধরে রাখে। ২ নম্বর, যখন কোনো দেশের কারেন্সি বা মুদ্রার দাম কমে যায় তখন কিন্তু সোনার দাম বাড়ে। আর সবচাইতে জরুরি পয়েন্টটা কি জানেন? শেয়ার বাজারের সাথে এর সম্পর্ক খুব একটা নেই। মানে যখন শেয়ার বাজার ধুম করে পড়ছে, অনেক সময় দেখা যায় সোনা কিন্তু তখন পোর্টফোলিওকে একটা বড়সড় ধাক্কার হাত থেকে বাঁচিয়ে দেয়। তো এটা তো পরিষ্কার যে সোনা একটা জরুরি জিনিস, কিন্তু কথা হলো নিজের পোর্টফোলিওতে এটাকে যোগ করার রাস্তাটা কি, কিভাবে করা যায়? দেখুন, মূলত ৪টে জনপ্রিয় উপায় আছে। প্রথমটা তো সবচেয়ে চেনা, সরাসরি সোনার গয়না বা বার কিনে রাখা। দ্বিতীয় উপায়টা হলো শেয়ারের মতো করে গোল্ড ইটিএফ কেনাবেচা করা। ৩ নম্বর হলো সরকার যে সোভারিন গোল্ড বন্ড ছাড়ে তাতে বিনিয়োগ করা, যেখানে আবার একটা বাড়তি সুদও পাওয়া যায়। আর ৪ নম্বর অপশনটা হলো যেসব কোম্পানি সোনা তোলে, মানে মাইনিং কোম্পানি, তাদের শেয়ার কেনা। আচ্ছা, এবার একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। পোর্টফোলিওতে ঠিক কতটা সোনা রাখা উচিত? বিশেষজ্ঞরা সাধারণত বলেন মোট বিনিয়োগের ৫ থেকে ১৫% মতো। এর কারণটা কি? কারণটা হলো এই পরিমাণ সোনা একটা শক অ্যাবজর্বারের মতো কাজ করে। মানে পোর্টফোলিওকে আন্তরিকতা দেয়, কিন্তু মূলধন বাড়ার যে সম্ভাবনা সেটাকে আবার আটকে দেয় না। অবশ্যই, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে সোনা কিন্তু একা যোদ্ধা নয়। এর পাশাপাশি রূপো, অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস, এমনকি তামা, অ্যালুমিনিয়ামের মতো শিল্প ধাতু বা গম, সয়াবিনের মতো কৃষি পণ্য কিন্তু পোর্টফোলিওতে ডাইভার্সিটি বা বৈচিত্র্য আনতে পারে। আর এই ধরনের পণ্য বা কমোডিটিতে বিনিয়োগেরও কিন্তু দুটো রাস্তা আছে। একটা হলো সরাসরি সেই পণ্যের দামের ওঠানামার সাথে নিজেকে জোড়া। আরেকটা হলো যে কোম্পানিগুলো ওই পণ্যটা উৎপাদন করে তাদের শেয়ার কেনা। মনে রাখতে হবে, এই দুটোর ঝুঁকি আর লাভের অঙ্কটা কিন্তু অনেকটাই আলাদা।
তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সব মিলিয়ে মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? চলুন সবগুলোকে একসাথে জুড়ে এবার একটা কমপ্লিট ছবি দেখার চেষ্টা করি। আমাদের আসল লক্ষ্যটা হলো এমন একটা মাল্টি অ্যাসেট পোর্টফোলিও বানানো, যেখানে শুধু এক ধরনের জিনিস থাকবে না, বরং বিভিন্ন ধরনের অ্যাসেট থাকবে। মানে স্টক, বন্ড, সোনা, এই সব কিছুর একটা সঠিক ব্যালেন্স বা মিশ্রণ। আর এটাই কিন্তু একটা শক্তিশালী পোর্টফোলিওর আসল রহস্য। এটা ঝুঁকিটাকে ছড়িয়ে দেয় আর বাজারের যে কোনো পরিস্থিতিতেই একটা সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। তাহলে একটা মজবুত পোর্টফোলিওর মূল চাবিকাঠিগুলো কি কি? যদি এক কথায় বলি, 1 নম্বর ডাইভার্সিফিকেশন, মানে বিভিন্ন দিকে বিনিয়োগ ছড়িয়ে দেওয়া। 2 নম্বর এমন অ্যাসেট বেছে নেওয়া যাদের মধ্যে সম্পর্ক কম, মানে একটা পড়লে অন্যটা ওঠার সম্ভাবনা থাকে। 3 নম্বর নিজের ব্যক্তিগত লক্ষ্য আর ঝুঁকি নেওয়ার ক্ষমতার সাথে বিনিয়োগের স্ট্র্যাটেজিটাকে মেলানো। আর সবশেষে, আর এটা খুব জরুরি, সময় সময় নিজের পোর্টফোলিওটাকে রিভিউ করা আর দরকার হলে সেটাকে অ্যাডজাস্ট করা। তো আজকের আলোচনা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। ভাবুন তো একবার, আমাদের নিজেদের পোর্টফোলিও কি বাজারে যে কোনো ঝড়ঝাপটা সামলানোর জন্য সত্যি তৈরি? এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে।